মিথিকে তালাকনামার নোটিশ পাঠানোর ঠিক 11 দিন পর আদ্রর চোখের সামনেই তার বাবা তার মায়ের গায়ে হাত তুলেছে। আদ্র স্পষ্টই দেখল বর্তমানে তার বয়স অনুযায়ী সে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। ছোটবেলা থেকে বাবা মায়ের সুন্দর সংসার, ভালোবাসা এসব দেখে আসা আদ্রর জীবনের এতগুলো বছর কাটার পর নিজেরই আম্মুকে এইভাবে দেখবে সে ভাবেনি। সত্যি সে ভাবেনি। আদ্র এগিয়ে এলো। মায়ের অবস্থা দেখে ওর সর্বপ্রথম রাগ জন্মালো বাবার ওপর। বাবার প্রতি যে ভালোবাসাটা থাকার কথা তা এক প্রকার এক মুহূর্তের জন্য ভুলে গিয়ে আঙ্গুল উঁচিয়ে বাবাকে জোরালো স্বরে বলল, তুমি মারলে কেন আম্মুকে? মারলে কেন আব্বু? তোমার সাহস কি করে হলো? তুমি আমার আম্মুর গায়ে হাত তোলো কিভাবে? আদ্রর মা তখনও স্তব্ধ। স্বামীর সাথে যাবতীয় ঝামেলা ঝগড়া সব সে ছেলের আড়ালেই করেছে, অথচ আজ ছেলের সম্মুখেই তাকে চড় মারা হলো। ছেলের সামনেই। লজ্জা হলো যেন কথাটা ভাবতেই তার। এই বয়সে স্বামীর হাতে চড় খেয়েছে, তাও ছেলেরই সামনে। উনি একবার স্বামীর দিকে চাইলেন, যেন একজন বাবা হয়ে ছেলেকে কি উত্তর দিবে তারই অপেক্ষা করছিলেন। অতঃপর তার অপেক্ষার অবসান ঘটিয়ে আদ্রর বাবা বলে উঠলেন, তুমি আমাদের মাঝে ঢুকবে না আদ্র। তোমার আম্মু আর আমার মাঝে কথা হচ্ছে। বিষয়টা আমাদের মাঝে সীমাবদ্ধ, বুঝেছো? তুমি নাক গলাবে না এতে। আদ্রর রাগে নাক লাল হয়ে এলো, চোয়াল শক্ত হয়ে গেল। এবার নিজের মায়ের দিকে চাইলো। এতগুলো বছরে সংসারে এই প্রথম বোধ হয় আদ্র তার আম্মুকে এতটা লজ্জিত, এতটা ভঙ্গুর দেখলো। চোখ জোড়া লাল টকটকে যেন। সে এতগুলো দিন আন্দাজ করছিল যে মায়ের সাথে বাবার ঝগড়া চলছে, কোনো একটা বিষয়ে হয়তো মনোমালিন্য চলছে, অথচ তাই বলে তার মায়ের গায়ে হাত ওঠাবে। আদ্র এটা মানতে পারল না। বরাবরের মতো রাগে নাক মুখ লাল হয়ে এলো। আদ্র মায়ের দিকে তাকিয়ে বাবার দিকে চাইলো। সকল সন্তানের সাথেই তার মায়ের বোধহয় সত্যি কোনো না কোনো কষ্ট অনুভব করার সম্পর্ক আছে। ঠিক যেমন সন্তানের কষ্টগুলো মায়েরা বুঝে যায়, সন্তানদের দুঃখে মায়েরা দুঃখ পায়, ঠিক তেমনি মায়েদের দুঃখেও সর্বপ্রথম সন্তানদের হৃদয় কাঁদে। মায়ের কষ্ট মায়েদের মতো করে তার সন্তানেরা বোঝে। আদ্র বাবার দিকে চাইলো, রাগে দুঃখে দাঁতে দাঁত চেপে বলল, তুমি আম্মুকে কি কারণে মারবে? কি কারণে মেরেছো তা বলো আব্বু। আদ্রর বাবা এবারে ফুঁসে উঠলেন ছেলের ওপরে। রেগে চিৎকার জুড়ে দিয়ে উঠলেন, কথা একবার বললে শোনো না তুমি আদ্র? বললাম না তোমার আমাদের মাঝে আসা উচিত হচ্ছে না? শোনো না তুমি? ছেলে ছেলের মতোই থাকো, বাবা মায়ের মধ্যে আসবে না আদ্র। আমাদের ঝামেলা আমরা বুঝে নিব। আদ্র রাগে কাঁপলো এবার। মায়ের দিকে চেয়ে সর্বপ্রথম মায়ের লাল টকটকে টলমল হয়ে আসা চোখ জোড়া দেখে ও বুঝলো একবার। পর মুহূর্তেই অনুভব করলো ওর মায়ের কষ্টতে ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে যেন। বুকের ভেতর কেমন একটা যন্ত্রণা হচ্ছে মায়ের চোখ জোড়া দেখে। আদ্র যখন চোখ জোড়া মেলে তাকালো তখন তারও চোখ জোড়া লাল টকটকে। বাবার দিকে চেয়ে সেও চিৎকার করে বলে উঠল, আমার মায়ের গায়ে হাত তুলেছ কোন সাহসে তুমি? কোন সাহসে মেরেছ? তুমি এটার উত্তর দিতে পারছো না কেন? এড়িয়ে যাচ্ছ কেন? আদ্রর মা থমকালেন, ছেলের হাত শক্ত করে টেনে শুধালেন এবারে, আদ্র রুমে যাও, ঝামেলাটা আমাদেরই মিটাতে দাও। তুমি রুমে যাও। আদ্র ফের বলতে নিল, আম আদ্র মার ফের রেগে বললেন, রুমে যাও আদ্র, আমি তোমার সাথে পরে কথা বলবো। আদ্র ফুঁসে উঠল, নাকের ডগায় রাগ নিয়ে হনহন করে রুমে চলে গেল। মিথি এই প্রথম নিজ ডিপার্টমেন্টের ছেলে মেয়েদের সাথে পরিচিত হয়েছে। আজই প্রথম এসেছে ও। 2.5 মাসের মেয়েকে রেখে আসতে ইচ্ছে হয়নি ওর। ভেবেছিল আসলেও মেয়েকে নিয়ে আসবে, আবার ফিজাই নিষেধ করলো যে ও ছোট, না নিয়ে যাক। যেহেতু প্রতিদিন ক্লাস করার বাধ্যবাধকতা নেই, তাই নিয়মিত আসার ঝামেলাও নেই। এই জন্যই এতদিন আসেনি মিথি। আজ এসেই অল্প সময় থেকে সাথে সাথেই চলে যাবে। বাসায় মেয়ে রেখে এসেছে বলে কথা।
মিথি সত্যি দুটো ক্লাস শেষ হওয়ার সাথে সাথে পা বাড়ালো বাসায় যাওয়ার উদ্দেশ্যে। পথের ঠিক মাঝ পথেই দুটো ছেলে এসে দাঁড়ালো। হেসে চুল ঠিক করতে করতে বলল, তুমি তো আমাদের ডিপার্টমেন্টেরই, তাই না? নাম কি জানো তোমার? মিথি ভুরু কুঁচকালো, কপাল কুঁচকে বলল, কেন? নাম জানলে কি অসুবিধা? বলা যেতেই তো পারে। মিথি কপাল কুঁচকানোই থাকলো, শুধালো, হ্যাঁ পারে, কিন্তু আপনাদের আমি চিনি না। আমি ঈশান আর ও নিলয়, তুমি? মিথি এবার ছোট্ট শ্বাস ফেললো, উত্তরে বলল, আমি মিথি। সুন্দর নাম তো। মিথির ইচ্ছে হলো না ছেলে দুটোর সাথে সময় নিয়ে গল্প গুজব করার। ভদ্রভাবে শুধালো, ধন্যবাদ, আমার যেতে হবে, যাচ্ছি। অতঃপর বাসায় ফিরল মিথি। সে সকালে নাস্তা করে বের হয়েছিল, ফিজারও ক্লাস ছিল বলেছিল, তবুও মিথি অনুরোধ করাতে যায়নি। মিথির মাঝে মাঝে মনে হয় ও পারবে না, এভাবে অন্যকে জ্বালিয়ে বিরক্ত করে কিভাবে পারবে, কিন্তু উপায়ও তো নেই ওর কাছে। একবার ভেবেছে কেউ একজনকে রাখবে মেয়ের দেখাশোনার জন্য, কিন্তু লোক পাওয়া আজকাল মুশকিল। তবুও মিথি খোঁজ করেছে। ফিজা যে মুখে না বললেও কিছুটা বিরক্ত হচ্ছে, তা না বললেও মিথি বুঝতে পারছে। মিথি ভেবেছে শীঘ্রই খোঁজ নিয়ে কাউকে রাখবে। ও যতক্ষণ থাকবে ততক্ষণ তো ওই দেখবে, শুধু যেইটুকু সময় থাকবে না সেইটুকু সময় যাতে দেখে রাখে। একটা বাসাও দেখতে হবে মোটামুটি ভাড়ার মধ্যে, পাশাপাশি টিউশনির সাথে কাজও জোগাড় করতে হবে, অথবা আরো কয়েকটা টিউশনের খোঁজ করবে। টাকাটা বাস্তব জীবনে চলার জন্য খুবই জরুরি। ওই যে মানুষ বলে না, টাকা থাকলেই সব সম্ভব নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে টাকা থাকলেই সম্ভব, অনেক কিছুই সম্ভব। মিথি ছোট্ট শ্বাস ফেলে। মিথি বাসায় ফিরল, এসেই মেয়েকে কোলে নিল সর্বপ্রথম। তার মেয়েটা এই নিয়ে 2 বার কান্না করেছে খিদেতে। শুনেই মিথির মুখটা চুপসে এলো। 3 ঘন্টার মতোই বাইরে ছিল। এই অল্প সময়ও যেন আরো বেশি সময় মনে হলো মিথির। মেয়েকে কোলে নিয়ে চুমু দিয়েই বলল, আম্মুকে মনে পড়েছে তোমার? কেঁদেছো আম্মুর জন্য? আম্মুর তো তোমার কথা খুব মনে পড়ছিল মা, তোমায় না খাইয়ে কতটা সময় রেখে দিয়েছি। মিথির মেয়েটা ফ্যাল করে তাকায়। এতটা সময় না কাঁদলেও এখন বোধহয় খিদেতে কেঁদে ফেললো। ঠোঁট উল্টে আওয়াজ তুলে কেঁদে উঠল ও। এক হাত বাড়িয়ে মায়ের চুল খামচে ধরল শক্তপোক্ত ভাবে। মিথিও ফ্যাল করে তাকায় মেয়ের কাণ্ডে। কান্নার কারণ বুঝে ওঠে। শীঘ্রই মেয়েকে বলল, কাঁদে না মা, আম্মু অনেক পচা, তাই না? তোমায় অনেকটা সময় খাইয়ে না খাইয়ে রেখেছি, দেখেছো? অতঃপর মেয়েকে খাওয়াতে নিল। ঘন্টাখানেক পর মেয়েকে গোসল করানোর জন্য সব তৈরি করে জানালার ধারে বসলো। দুপুরের তীব্র রোদের এক ফালি জানালা দিয়ে ঘরে এসে পড়েছে। ফিজা ততক্ষণে বেরিয়েছে। মিথি মেয়েকে কোলে নিয়ে কিছুটা সময় সে রোদের মধ্যেই বসলো। অতঃপর কিছুটা সময় রোদে থেকে একটা বড় বাটিতে মেয়ের শরীরের উপযোগী পানি নিয়ে তা দিয়ে গোসল করালো। তোয়ালে দিয়ে শরীর মুছিয়ে দিল, চুলগুলো মুছতে মুছতে। হুট করে তোয়ালে পেঁচিয়ে দিয়ে মিথি তাকালো। মাথায় তোয়ালে পেঁচিয়ে তার মেয়েকে একদম পুতুল পুতুল লাগছে। মিথি মেয়েকে ফ্যাল চোখে তাকিয়ে দেখে, বলে, তোমাকে তো একদম সাদা তোয়ালের ভূত লাগছে আম্মা। তুমি জানো ভূতটা কত মিষ্টি? এইটুকু বলেই ও চুমু খেলো মেয়েকে। 2 গালে চুমু দিয়েই আবারও ফ্যাল করে চাইলো, যখন তার ছোট্ট মেয়ে তার চুলগুলো মুঠো করে নিল। মিথি তাকিয়ে বলল, এ কি মা, চুল টানলে আবারও? আম্মু ব্যথা পাই তো মা। মিথির অতটুকু মেয়ে মায়ের কথা বুঝলো না, বরং এবার 2 হাতে জাপটে ধরলো মায়ের চুলগুলো। এক হাতে টেনে নিয়ে নিজের মুখে চুলগুলো নিতেই মিথি হাত টেনে ধরলো, শুধালো, আম্মু, চুল মুখে নেয় না, ছেড়ে দাও। তবুও ছাড়া হলো না। সে নিজ মনেই মায়ের চুলগুলো টেনে খেলছে, অথবা মজা পাচ্ছে এতে সে, তাই হয়তো এটা করছে। মিথি মেয়েকে ঘুম নেওয়ালো আরেকটু সময় পর। 2 পাশে দুটো বালিশ দিয়ে এরপর মেয়ের কাঁথা কাপড় ধুয়ে নিজেও 5 মিনিটেই গোসল করে বের হলো। তারপর বারান্দায় ধোয়া কাপড়গুলো মেলে দিয়ে ফের মেয়ের কাছে এলো। ঘুমন্ত মেয়েকে দেখে ও হাসলো। তার মেয়েটা আসলেই মিষ্টি। দেখলেই তার সমস্ত ক্লান্তি ফুরিয়ে যায়। মিথি হাসলো, বিড়বিড় করে শুধালো, মিষ্টি, তুমি জানো তোমার আম্মু
কত চিন্তায় থাকি। যদি তোমার আর তোমার আম্মুর জীবনটা বাকি মেয়েদের মতো স্বাভাবিক জীবন হতো, তাহলে অবশ্যই আম্মু তোমায় সারাক্ষণ কোলে তুলে রাখতাম, একটুও কোল ছাড়া করতাম না আম্মু তোমাকে। কিন্তু বাস্তবতা তো ভিন্ন, এই কারণেই তোমায় ছেড়ে এদিকে ওদিকে ছুটতে হয় আমাকে। মেয়ের সাথে বিড়বিড় করে আরো কিয়ৎক্ষণ কথা বলে অতঃপর আস্তে ধীরে পা বাড়িয়ে রান্নাঘরে গেল মিথি। খিদে তারও পেয়েছে, সারাদিনের ক্লান্তিতে চোখও বুজে আসছে। তার আম্মু বা ভাবি কেউই এই সময়টায় তার পাশে থাকলে মিথি বোধহয় একটু হলেও স্বস্তি পেত। কিন্তু এই সময়টা এই তার আপন কেউ তেমন পাশে নেই। মিথি রান্নাঘরে এসে দেখলো খাবার নেই। দেখে বোঝা যাচ্ছে খাবার রান্নাই করা হয়নি, ফিজাও বাইরে গিয়েছে, নিশ্চয় বাইরে খেয়ে নিবে। মিথি ছোট্ট শ্বাস ফেলে, ওকে এখন রান্না করতে হবে, রান্না শেষ হলে তারপর খেতে পারবে। কত ঝামেলা, এমনিতেই ক্লান্ত লাগছে, অন্য সময় হলে হয়তো না খেয়ে কাটিয়ে দিত, কিন্তু এখন তার বাচ্চা মেয়েটার জন্য হলেও তাকে খেতে হবে, কারণ সেও খিদে মেটানোর জন্য তার মায়ের ওপরেই নির্ভরশীল। মিথি চাল ধুয়ে নিয়ে বসালো, অন্যদিকে একটা ডিম ভাজি করলো। ভাত আর ডিম ভাজি দিয়েই হয়ে যাবে, তারপর একটু ঘুম দিবে না হয়, আবার বিকেলে টিউশন আছে, টিউশনি করাতে ছুটতে হবে। এর মাঝে কেটেছে প্রায় মাসখানেক। মিথি আরো দুটো টিউশনি নিয়েছে পাশাপাশি বিল্ডিং এই একটা কোচিং সেন্টারেও জয়েন করেছে। মোটামুটি যে টাকাটা মাস শেষে পাওয়া যাবে, তাতে তার আর তার মেয়ের এই শহরে চলতে অসুবিধা হবে না। মিথির মেয়ের জন্য একটা মধ্যবয়স্ক মহিলাকেও বলেছে, ভদ্র মহিলার নাম আয়েশা খালা, পাশাপাশি এলাকাতেই থাকে। 2 দিন হলো মিথি যে সময়টা বাসায় থাকে না, ওই সময়টাই উনি তার মেয়েকেই দেখাশোনা করে রাখে। শুধু দেখাশোনা করার জন্যই রেখেছেন ওনাকে, তারপর আবার বাসায় ফিরে উনি চলে যান। মিথি নতুন একটা বাসার খোঁজও করেছে, অথচ প্রত্যেকবারই তাকে নিরাশ হয়ে ফিরতে হচ্ছে, কারণ ওই যে তার স্বামী নেই। অপরিচিত একা একটা মেয়েকে বাচ্চা সহ ভাড়া দিতে বাসার মালিকরা বোধহয় ভরসা পাচ্ছে না। মিথিকে কারণটা স্পষ্ট করে না বললেও বুঝতে পারলো। এই তো একটু আগেও একটা বাসার মালিকের সাথে কথা বললো, স্পষ্টই বললো একা এমন অপরিচিত কাউকে তারা ভাড়া দিবে না। মিথি মেয়েকে আয়েশা খালার কাছে রেখে টিউশনিতে এলো। গায়ে কিছুটা জ্বর ওর। হিমেলদের বিল্ডিং এ ও একটা টিউশন আছে, সে টিউশনিটাও করিয়ে যখন নিচে নামতে নিল, ঠিক তখনই শারীরিক দুর্বলতায়, জ্বর, অসুস্থতায় ওর মাথাটা ঘুরিয়ে উঠল যেন। পা হেঁচকে পড়ে যেতে নিতেই সিঁড়ি দিয়ে উঠতে থাকা পাশাপাশি 2জন ভদ্র মহিলা দ্রুতই ধরলো তাকে, অতঃপর এক পাশে বসালো। হিমেল নতুন জবে ঢুকেছে, কয়েকদিন হলো। ভার্সিটি লাইফ শেষ হওয়ার 2-1 মাসেই জবটা হওয়াতে হিমেল নিজেও খুশি হলো। এই নিয়ে 2 দিন গেল ওর জয়েনের। অতঃপর সন্ধ্যা একটু পর যখন বাসায় ফিরতে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে নিল, ঠিক তখনই দেখা গেল এক পাশটায় 3-4 জনের ভিড়। হিমেল ভুরু কুচকালো, পরিচিত একজনকে কাছাকাছি দেখে ভুরু কুচকে তাকাতেই উনি বললেন, আরে ওই যে পাশের বিল্ডিং এর একটা মেয়ে মাথা ঘুরে পড়ে যেতে নিচ্ছিল, তাই। হিমেল বুঝলো, অতঃপর তার আগ্রহ দেখালো না, বলল, ও। এটুকু বলেই পা বাড়িয়ে ফের ওপরে উঠতে নিচ্ছিল, যেতে যেতে এক ভদ্র মহিলার গলা শুনলো, এখন ঠিক আছো? কেমন লাগছে এখন? সকাল থেকে কিছু খাওনি নাকি? তোমার শরীর কিন্তু গরম জ্বরে পড়ে যাচ্ছে, বুঝলে? হিমেল তবুও আগ্রহ দেখালো না। ফের আরেক সিঁড়িতে উঠতেই শুনতে পেল কেউ বলছে, এখন ভালো লাগছে আন্টি। হিমেল এবার আবারও ভুরু কুঁচকালো, ডান ভুরু উঠিয়ে পিছু ফিরে বিড়বিড় করলো, মিথি। অতঃপর এগিয়ে এলো, ছোট্ট শ্বাস ফেলে মিথির কপালে হাত রাখলো। প্রথমেই জ্বরে পুড়ে যাচ্ছে শরীরটা, অথচ এই মেয়ে টিউশন করাতে এসেছে। হিমেলের চোয়াল শক্ত করে তাকালো, বলল, মানুষ এতটা কেয়ারলেস কিভাবে হয়? নিজের যত্ন নিতে পারে না তো মেয়ের যত্ন কি করে সে নিজে নিবে? আশ্চর্য। ঠিক পর মুহূর্তেই আবার মিথির দিকে চেয়ে ভুরু নাচিয়ে বলল, জ্বর নিয়ে বের হতে কে বলেছে তোকে? বের হয়েছিলি কেন? মিথি চাইল, অস্পষ্ট অধিকার বোধ যেন স্পষ্টই ফুটে উঠল হিমেলের ওইভাবে কপালে হাত দেওয়া।
তারপর এইসব রাগ দেখানো শুধু অহেতুক এইসব প্রতিবেশী বলে? মিথি বুঝে ওঠে না, উত্তরে বলল, বের হওয়ার সময় জ্বর ছিল না হিমেল ভাই, খাওয়া দাওয়া নিশ্চয়ই কিছু করিসনি। আমি শিওর তুই একদিন হুট করে দুনিয়া ছেড়ে চলে গেলেও আমি অবাক হব না। বরং আমার তো মনে হচ্ছে তোর স্বপ্নই সেটা, ইচ্ছে করেই করছিস এই সব। হিমেলের কণ্ঠে স্পষ্ট রাগ। মিথি আশেপাশে 2-4 জন মানুষের সামনে এভাবে রাগ রাগ কথা শুনে বলল, আপনি রেগে যাচ্ছেন কেন এভাবে হিমেল ভাই? হিমেল নিজেও জানে না বোধহয় কেন রাগ করছে, তবে রাগ হচ্ছে তার এই মেয়ের নিজের প্রতি যত্নহীনতা দেখে। রাগ হচ্ছে যে নিজের প্রতি যত্নবান না, সে কিভাবে অন্যের যত্ন নেয়। হিমেল রাগ রাগ স্বরেই বলল, আমার শখ করেছে তাই রাগ করেছি। আমি আমি ঠিক আছি। হিমেল তবুও একইভাবে তাকিয়ে থাকলো। পাশ থেকে একজন বলল, ও কে হয় তোমার হিমেল? তোমাদের পরিচিত? হিমেল মুহূর্তেই জবাব দিল, না কেউ হয় না। মিথির নীরব দৃষ্টি ফেললো। উঠে যেতে নিতেই হিমেল বলল, উঠিস না, আমি ফিজাকে বলছি নিয়ে যেতে। মিথি তাকালো, উত্তরে বলল, যেতে পারবো আমি হিমেল ভাই। হিমেলের রাগ হলো, বলল, হ্যাঁ তুই তো সবই পারিস, জানি আমরা, এই জন্যই পড়ে যেতি একটু হলে। মিথি এবারে আর উত্তরই দিল না। ওখানে উপস্থিত মহিলাগুলো ধন্যবাদ জানিয়ে পা বাড়ালো, অতঃপর সিঁড়ি বেয়ে নিচে নামলো। হিমেল ভুরু বাঁকিয়ে তাকালো। মিথি তাকে ইগনোর করলো, অথচ ও যে সত্যি যেতে পারবো তার কি নিশ্চয়তা? যদি আবার পড়ে যায় এইটুকু ভেবে সেও পিছু পিছু নামলো। মিথির সাথে সাথে সেও পা বাড়ালো। মিথির সাথে সাথে সেও সিঁড়ি বেয়ে ওপরে উঠলো একদম নিঃশব্দে, যাতে মিথি টের না পায়। অথচ মিথি টের পেল। পিছু ফিরে হিমেলকে দেখে বলল, "উম, যাচাই করতে এসেছেন হিমেল ভাই আমি সত্যি বাসায় ফিরতে পারি কিনা?" হিমেল উত্তর দিল না, উত্তর করলো, তোকে এগিয়ে দেওয়াটা দায়িত্ব বলে তাই এসেছি, তোর জায়গায় অন্য কেউ হলেও আসতাম। মিথি এতকাল এই কথাটা বললে বিশ্বাস করত হিমেল ভাই, সত্যি অন্য কেউ হলেও সাহায্য করত, সত্যি এগিয়ে যেত। কিন্তু আজকাল তার কেন জানি মনে হয় হিমেল ভাইয়ের রাগ, অবহেলা, আবার এগিয়ে সাহায্য করা, এইসবের পেছনে কিছু একটা আছে। এই যে আগে কপাল ছুঁয়ে দিলে, তাতেও বোধহয় কিছু একটা ছিল। এই যে রাগ দেখালো, তার পেছনেও কিছু ছিল, অথবা হতে পারে কিছুই নেই। মিথির ভুল ধারণা।